हरे कृष्ण शुधु भक्त सज्जन आज के चले एसेছি শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলের এটা হচ্ছে আমাদের প্রথম দিন। তা আমরা মহাখালী থেকে বাসে উঠে গেলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু যে ওইখানে যে চা শ্রমিকরা আছে তাদের ভিতরে কম্বল বিতরণ করা। দ্বিতীয়ত আমরা সকলে 2-3 দিন বেশি হাতে নিয়ে গিয়েছিলাম, কারণ আমরা কেউই সিলেট শ্রীমঙ্গল ঘুরিনি। তা আমাদের ইচ্ছা ছিল আমরা ওই জায়গায় একবারে ঘুরে আসব, তবে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে। তো আমরা সেভাবেই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো রাস্তার মাঝে বিরতি দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে। তো যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কখনো যাওয়া হয়নি তাই একটু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমরা সকাল 8টা বাজে পৌঁছে গেলেও আমাদের হোটেলে চেক ইন ছিল 12টায়, সুতরাং আমরা হোটেলে থাকতে পারছিলাম না। তো পাশেই একজন দাদা ছিলেন যিনি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন সকালে এবং রাত্রে। উনি সম্পূর্ণ একদম ইসকনের হোটেল থেকে প্রসাদ নিয়ে এসে আমাদেরকে খাইয়েছেন। তো এই সব কিছুর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, দাদার ওয়াইফ হচ্ছে আমার সম্পর্কে ননদ হয়, অর্থাৎ হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির মেয়ে, মানে পাশাপাশি হচ্ছে বাড়ি। তো এটা আমি আগে জানতাম না। ইভেন মাতাজি আমার ভিডিও দেখে, আমি যখন তার বাসায় গিয়েছি সে তো প্রচণ্ড পরিমাণে খুশি, বলছে মাতাজি আপনি আসবেন, আমি তো ভাবতেই পারিনি। তো যাই হোক, ভগবান আসলে সব কিছু মিলিয়ে দেয়। এরপরে আমরা ওখান থেকে প্রসাদ পেয়ে চলে গেলাম হচ্ছে রিসোর্টে। ওখানে আমাদের ব্যাগ জিনিসপত্র সব কিছু রেখে আমরা বের হয়ে গেলাম চা বাগানের উদ্দেশ্যে। অর্থাৎ শ্রীমঙ্গল মানেই কি চায়ের রাজ্য। তো আমরা হচ্ছে অবশ্যই চা বাগানে ঘুরবো, ছবি তুলবো, এরকম বিষয়গুলো দেখার ছিল। পাশাপাশি এখানে অনেক রাবার বাগান আছে, ছোট ছোট টিলা আছে, পাহাড় আছে, অনেক ভালো ভালো রিসোর্ট আছে। আর সবচেয়ে জাগ্রত একটা মা কালীর মন্দির আছে যেটাকে বলা হয় হচ্ছে লাল পাহাড়, অর্থাৎ লাল মাটির পাহাড়। অনেকেই আপনারা চিনেন যে মা কালীর মন্দিরটা কিন্তু 3-4টা পাহাড় অতিক্রম করে তারপরে সেই পাহাড়ে উঠতে হয়। সেখানে যেতে হলে আপনাকে প্রায় 2-3 কিলোমিটার হেঁটেই যেতে হবে, কোনো কিছুর ব্যবস্থা নেই। তো আমার পায়ে অনেকেই ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করেছিলেন পায়ে কি হয়েছে। আসলে ওই মন্দিরে যখন গিয়েছিলাম পাহাড় বেয়ে, তখনই পায়ের বিভিন্ন অংশ কেটে গিয়েছিল, ছুলে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কিভাবে পাহাড়ের মাছ দিয়ে মাটি কেটে কেটে তৈরি করা। তো সব কিছু পার করে আমরা প্রথমে একটা চা বাগানে গিয়ে নামলাম। আসলে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশ অর্থাৎ প্রিয় মাতৃভূমি যে কতটা সুন্দর, সেটা যদি আপনারা নিজে না একবার মানে ঘুরতে যান বা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমি আমার জীবনে পুরো বাংলাদেশের প্রায় 50টা জেলা ঘুরে দেখেছি। তো আমার সিলেটের এই অঞ্চলটা একদমই বাদ ছিল, অর্থাৎ আমি এই চা বাগানের এই শহরটাকেই দেখিনি। তো এবার যেহেতু এরকম একটা সুযোগ এসেছিল, আমাদেরও কিন্তু বিয়ের পরে এটা প্রথম ঘুরতে যাওয়া। তো সেই অনুযায়ী আমরাও ভেবেছিলাম যে তাহলে চলো আমরাও ঘুরে আসব। যদিও আমার মাস্টার্সের পরীক্ষা চলছে, তার ভিতরেও আমি চলে গিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটা মিস করলে হয়তোবা দ্বিতীয়বার এরকম সুযোগ আসবে না। কারণ আমি দেখেছি যেখানে একবার সুযোগ আসে সেটা যদি আপনি হাতছাড়া করেন, দ্বিতীয়বার সেই সুযোগটা আসতে আপনার জীবনটাই পার হয়ে যেতে পারে, এরকম অবস্থা। তো চা বাগানে ঢুকে চায়ের ফুল দেখছিলাম, কারণ আমি জানতামই না যে চা গাছে ফুল হয়। সত্যি কথা বলতে কে কে জানেন যে চা গাছে ফুল হয়? তো এই প্রথমবার আমি এরকমভাবে দেখলাম যে চা গাছের ভিতরেও কিন্তু ফুল হয়। আর ওখানে মানুষের যে জীবনযাত্রা, জনজীবন, প্রতিটা জিনিস আসলে হৃদয়কে কেড়ে নিচ্ছিল। কিছু কিছু জিনিস আবার মর্মাহতও করছিল। তো সব কিছু মিলিয়ে এত সুন্দর দিন ছিল। তারপরে আমরা লাউছড়া যে ওইখানে একটা ন্যাশনাল পার্ক আছে, অর্থাৎ ওখানে হচ্ছে সমস্ত জীবজন্তুকে মানে জাতীয় উদ্যান হিসেবে ওটাকে ঘোষণা করা হয়েছে, আপনারা অনেকেই জানেন, সংরক্ষিত এলাকা। তো সেখানে গিয়েছিলাম, সেখানেও কিছুটা দেখে আসার পরে আমরা গেলাম রাবার বাগানে। তো রাবার বাগানের এখানে গিয়ে আমি আসলে বইয়ে পড়েছি সব সময় যে কিভাবে রাবার সংগ্রহ করা হয় বা তৈরি করা হয়। তা সেটা যে এত কাছ থেকে দেখবো বা এত সুন্দর করে মানে এক্সপ্লোর করতে পারবো সেটা ভাবতেই পারিনি। তো যাই হোক, আমার পুরো টিমে যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে সবুজ দাদাকে, কারণ সবুজ দাদা পুরো বিষয়টা একদম হ্যান্ডেল করেছিল। এবং ওইখানে রিপন মৃধা নামে একজন দাদা ছিল স্থানীয়, যিনি হচ্ছেন আমাদেরকে এই পুরো শ্রীমঙ্গল শহরটা ঘুরে দেখতে সাহায্য করেছিল। আর আপনি ওখানকার মানুষের যে সহজ সরল জীবনযাত্রা, এবং তাদের কিছু না থাক, ঘরে যদি কিছু না থাকে তারপরেও তারা যেভাবে আপনাকে আপ্যায়ন করবে সেটা আপনাকে একটু মুগ্ধ করে দিবে। আমরা যাব বলে বিশ্বাস করেন তারা কি সুন্দর করে আমাদের জন্য আয়োজন করেছে। উঠানে যে কি সুন্দর করে আলপনা দেয়, প্লাস বাড়ি ঘরগুলো মাটির, কিন্তু তারপরেও এত সুন্দর রং বেরং করে তারা লেপে পরিষ্কার করে রাখে, সেটা হয়তো বা শহরের বাড়িঘরে ইট পাথরেও এরকম পাবেন না। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের প্রসাদ পাওয়ার পালা। বাকিরা যারা ছিল প্রসাদ ভোজি না, তারাও দাদাদের বাসায় প্রসাদ পেয়েছে নিরামিষ রান্নায়। তবে আমরা যেহেতু এগুলো খাবো না, আমরা সেহেতু ইসকনের একটা মন্দির আছে শ্রীমঙ্গল শহরের ভিতরেই, তো আমরা সেই গোপীনাথ ভোজনালয়ে গিয়ে সেখানে প্রসাদ পেয়েছি। এরপরে হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আছে শ্রীমঙ্গলে, আপনারা সেটাতে যেতে পারেন। ওখানে যেতে গেলে অবশ্যই অনুমতিপত্র লাগে। তো আমাদের সাথে যেহেতু রিপন দাদা ছিল, উনি স্থানীয়, তো সেই ক্ষেত্রে উনি আমাদের অনুমতি নিয়ে দিয়েছিল। তারপরে আমরা ওখানেও ঘুরে আসলাম। এরপরে আমাদের যাত্রা শুরু হলো সেই মা কালীর মন্দিরের উদ্দেশ্যে।
আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এতটা পথ হবে বা এতটা দূর হবে। আমরা যে হাঁটছি না, এটা কিন্তু এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। আবার পথের মধ্যে কয়েকটা ঝিরিও পড়বে, এগুলোকে পাহাড়ি ভাষায় ঝিরি বলে। তো এইখানে জল ছিল, যা পার হতে অনেক সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ওখানে ওরা বাঁশ দিয়ে সুন্দর করে একটা রাস্তা করে দিয়েছিল। তো আমরা সেটা পার হয়ে ধীরে ধীরে 2-3টা পাহাড় কিন্তু অলরেডি পার হয়ে গেছি। আর এখানে আর একটা পাহাড় পার হচ্ছি। এইভাবে পরপর প্রায় 3-4টা পাহাড় পার হওয়ার পরে ওই মন্দিরটা আসবে। তো যার কারণে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। আর ওই সময়টা রোদও ছিল, পাশাপাশি যদিও শীতকাল, সেই জন্য হয়তো বা একটু কষ্ট কম হয়েছে, কিন্তু ওই যে পাহাড়ে ওঠানামার ক্ষেত্রে কষ্টটা বেশি হয়েছে। আর আমি বুঝতে পারিনি, আমি হচ্ছে হাই হিল পরে চলে গিয়েছিলাম। আমি যদি জুতা পরে যেতাম তাহলে হয়তো বা এতটা কষ্ট হতো না। তো এই হচ্ছে দেখেন, আমরা ওই যে পাহাড়ের নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে সেখান দিয়ে হেঁটে হেঁটে এসেছি। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা ওই নিচের ওই ছোটো ছোটো জঙ্গল, সেই জঙ্গলের ভিতর থেকে উঠে এসেছি। আর ওই যে এখন অনেকটা উপরে উঠতে হবে, তারপরে গিয়ে মন্দির। আর এই পুরো শ্রীমঙ্গলবাসীর কাছে এই মন্দিরটা প্রচণ্ড পরিমাণে জাগ্রত। ইভেন অন্যান্য ধর্মাবলম্বীরাও এই মন্দিরে আসে এবং তারাও এখানে পূজা দেয়, যেটা শুনেছি। এবং মায়ের কাছে যে মনস্কামনা করা হয় সেটাই পূর্ণ হয় এবং প্রচণ্ড বিশ্বাস সহকারে সেখানে সমস্ত ভক্তের সমাগম হয়। আর এখানে যতগুলো পাহাড় আছে, সব পাহাড়ের থেকে এই পাহাড়ের মাটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ অন্যান্য পাহাড়ের মাটিগুলো নর্মাল কালার হলেও এই পাহাড়ের মাটি প্রচণ্ড পরিমাণে লাল, অর্থাৎ রাঙামাটির মতো একটা লাল কালার থাকে, যেটা মানুষকে আরও আকৃষ্ট করে। তো আমরা প্রথমে হচ্ছে মায়ের মন্দিরে গেলাম, ওখানে দর্শন করলাম। তারপরে আসলে মায়ের পাশে বাবারও একটা মন্দির করা হয়েছে, যদিও এখানে মেইন হচ্ছে মায়ের মন্দিরটাই। এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগমে মহা ধুমধামে সেটা পালন করা হয়। আর পাহাড়ে যাওয়ার পরে সত্যি কথা বলতে এতটা কালো লাগছিল বা কালো হয়ে গেছিলাম আমরা রোদে পুড়ে ঘুরতে ঘুরতে। তো ওখান থেকে নেমে তারপরে চলে আসলাম আবার রিসোর্টে, আমরা একটু ফ্রেশ হব। তারপরে আমাদের সন্ধ্যায় মানে বিকালের দিকে ছিল হচ্ছে বস্ত্র বিতরণ কার্যক্রম। তো এটা হচ্ছে আমার একটা, বলতে পারেন, ফেসবুকের মাধ্যমেই পরিচিত। তো আমাকে খুবই ভালোবাসে, ও চলে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। ওর দাদা আবার হচ্ছে শ্রীমঙ্গলের কৃষি অফিসার। তো ও সেখানে চলে এসেছে ওর দাদার কাছে। ওদের বাসা যদিও মৌলভীবাজার, সেখান থেকেও প্রাইমারি স্কুলের টিচার। তারপরে আমাকে সাথে হোটেলে দেখা করতে এসেছে এবং অনেকক্ষণ আমার সাথে ছিল, প্রায় রাত 10টা পর্যন্ত। তো এইভাবে আমরা পুরো শহরটা ঘুরে দেখলাম এবং এটাই হচ্ছে আমাদের হোটেলের রুম ছিল। তো সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা দিন ছিল। পরবর্তী ভিডিওগুলো ধীরে ধীরে পার্ট করে দিব। তো কেমন লাগলো পুরো শ্রীমঙ্গল অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।